দেখা যাচ্ছে? জি স্যার। ওকে, ফাইন। তো ম্যাথ দিয়ে শুরু করবো আর কি। মূলত আমরা আমাদের মেশিন 2 কোর্সে ম্যাথের পরিমাণ অনেক বেশি, থিওরি কম। মোটামুটি 90 আর 10% এরকম রেশিও। 90-10, হ্যাঁ 90-10 এরকম। আমাদের অনেকগুলো ম্যাথ করতে হবে আসলে। ম্যাথের দিকে ফোকাস করতেছি। ম্যাথের মাঝে মাঝে যতটুকু থিওরি দরকার আমরা পড়ে নেব, সমস্যা নেই। তো ম্যাথ শুরু করতেছি। আমরা প্রথম যে ম্যাথটা এই মুহূর্তে করবো, একটু দেখে নেই কোনটা করার কথা আর কি। আচ্ছা, এই ম্যাথটা করা যায়। এটা আপনারা আমার সাথে লিখতে পারেন, যেহেতু আমাকে লিখতে হচ্ছে। স্যার একটা কথা জিজ্ঞেস করেছিল। জি জি, সেরে গেলেন। স্যার 6 তারিখ শুক্রবার কি আমাদের কোনো ক্লাসই হবে না, একেবারেই বন্ধ? কেন 6 তারিখ কিসের বন্ধ? না স্যার, একটু আগে বললেন 6 তারিখ না হবে না, না, 6 এর পরেরটা 13 বলছি। তারিখে হবে না। 13 তারিখে হবে না সেটা বলছি, 6 তারিখে কেন হবে না? অবশ্যই হবে। আচ্ছা, 6 তারিখেরটা হবে না? হ্যাঁ, 6 তারিখে তো হবে। আচ্ছা 6 ঠিক আছে। তারিখে ক্লাস অবশ্যই হবে ইনশাআল্লাহ। স্যার 13 তারিখে আচ্ছা, কি অনলাইনে হবে না? 13 তারিখে অনলাইনে হবে, কিন্তু 13 তারিখে অনলাইন ক্লাসটা তো কেউ নিতে পারবে না। মানে বলা থাকবে ধরেন অনলাইন, এখন আমি যাব আমার সেই বাড়ি অনেক দূরে, সেখানে তো অবশ্যই আমি ল্যাপটপ ক্যারি করব না এবং আরো অন্যান্য জিনিসপত্র ক্যারি করব না, কারণ এই আপনাদের একটা ক্লাস নেওয়া তো কঠিন সেটআপের ব্যাপার। তো সেই জিনিসপত্রগুলো আমার সাথে থাকবে না, তার মানে ওই দিন অনলাইন ক্লাস বললেও অনলাইন ক্লাস পরের দিন বা ঢাকায় এসে নিতে হবে, কিন্তু ওই তখন তো নেওয়া যাবে যাবে না আসলে, তাই না? এক্সাম্পল নাম্বার 02 লিখতেছি, কারণ আমরা খুব সম্ভবত একটা উদাহরণ ক্লাসে করছিলাম এর আগে। আচ্ছা, তো এখানে বলছে যে আপনার কাছে কিছু গিভেন ইনফরমেশন আছে একটা কম্পাউন্ড জেনারেটর সম্পর্কে। সেই ইনফরমেশন গুলো হচ্ছে এ 300 কিলোওয়াট, 600 ভোল্ট লং শান্ট কম্পাউন্ড জেনারেটর। যার কিনা এই এই ধরনের জেনারেটর আপনার কাছে আছে এবং এর হলো শান্ট ফিল্ড রেজিস্ট্যান্স দেওয়া আছে আপনার কাছে, শান্ট ফিল্ড রেজিস্ট্যান্স। তাহলে শান্ট ফিল্ড রেজিস্ট্যান্স যদি দেওয়া থাকে, আমি লিখি শান্ট ফিল্ড রেজিস্ট্যান্স। শান্ট ফিল্ড রেজিস্ট্যান্স দেওয়া আছে ধরেন 75 ওহম। এই ভ্যালুগুলো ফিক্সড না, পরীক্ষার সময় ভ্যালুগুলো পরিবর্তন হবে। আর আর্মেচার রেজিস্ট্যান্স দেওয়া আছে আর্মেচার রেজিস্ট্যান্স। এই আর্মেচার রেজিস্ট্যান্সের মধ্যে এই কোশ্চেনে যেটা করছে এর মধ্যে ব্রাশ ড্রপটাকে ইনক্লুড করে দিছে। আর্মেচার রেজিস্ট্যান্স ইনক্লুডিং ব্রাশ ড্রপ, ইনক্লুডিং ব্রাশ ড্রপ। এটা সহ একবারে ভ্যালুটা দেওয়া আছে 0.03 ওহম। আর হচ্ছে কমিউটেটর এন্ড ফিল্ড উইন্ডিং রেজিস্ট্যান্স। ওই যে কমিউটেটর থাকে, যেটা কমিউটেটর সেগমেন্ট কমিউটেশন জিনিসটা সম্পর্কে আপনারা পড়ছেন, সেখানে একটা রেজিস্ট্যান্স ড্রপ আছে। সেই কমিউটেটর এন্ড ফিল্ড উইন্ডিং রেজিস্ট্যান্স, এটার ভ্যালু দেওয়া আছে হচ্ছে আপনার 0.011 ওহম। আর সিরিজ ফিল্ড রেজিস্ট্যান্সের ভ্যালু দেওয়া আছে হচ্ছে 0.012।
এটার ভ্যালু হলো 0.012 ওম। আর কিছু দরকার আছে? আচ্ছা, আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে ডাইভার্টার রেজিস্ট্যান্স। এই ডাইভার্টার রেজিস্ট্যান্সের ভ্যালু দেওয়া আছে হচ্ছে 0.036 ওম। তো এই ভ্যালুগুলো আমার কাছে দেওয়া আছে। এখন কথাটা হচ্ছে, when the machine is delivering full load, when যখন মেশিন ফুল লোডে ডেলিভারি করবে তখন ক্যালকুলেট করতে বলছে, ক্যালকুলেট দ্য ভোল্টেজ and power generated by the armature. আচ্ছা, তো আশা করি কোশ্চেনটা তো বুঝতে পারছেন নাকি? কোশ্চেনে কি বলছে? কোশ্চেন কয়েকটা প্যারামিটার জাস্ট আমার কাছে দেওয়া আছে। প্যারামিটার গুলো কি কি? একটা 300 কিলোওয়াট, মানে কি এটা তার পি আউটপুটের ভ্যালু দেওয়া আছে। তারপরে বলছে 600 ভোল্ট, তার মানে এটা হচ্ছে ভিটি, টার্মিনাল ভোল্টেজ দেওয়া আছে, তাই তো? তারপরে বলছে লং শান্ট, এটা হলো তার টাইপ। আমরা যে অনেকগুলো টাইপের ইকুইভ্যালেন্ট সার্কিট আঁকা শিখছি, তার মধ্যে কোন ছবিটা আঁকবো আমি লং শান্ট আঁকবো। কম্পাউন্ড জেনারেটর, জেনারেটর মানে হচ্ছে কারেন্টের ডিরেকশন হবে আউটওয়ার্ড। তার শান্ট ফিল্ড রেজিস্ট্যান্স আছে 75। তার মানে কি? শান্ট ফিল্ড রেজিস্ট্যান্স 75 মানে হচ্ছে আর এস এইচ এর ভ্যালু হচ্ছে 75 ওহম। আর্মেচার রেজিস্ট্যান্স ইনক্লুডিং ব্রাশ ড্রপ, তার মানে সোজা কথায় আর এ যেটা আছে সেটা হলো 0.03। কমিউটেটর এন্ড ফিল্ড উইন্ডিং রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্সটা আমাদের কাছে নতুন, আর সিএফডব্লিউ বলে এটাকে, কমিউটেটর এন্ড ফিল্ড উইন্ডিং, এটা 0.011। সিরিজ ফিল্ড যেটা আরএসসি, এটার ভ্যালু দেওয়া আছে 0.012। আর ডাইভার্টার রেজিস্ট্যান্স যেটা আছে এর ভ্যালু, এটাকে বলে আর ডি দিয়ে প্রকাশ করে, আর ডাইভার্টার 0.036। এই সোজা কথা। এখন আমাকে হিসাব করতে হবে কি পরিমাণ ভোল্টেজ প্রথমে জেনারেটরের মধ্যে জেনারেটেড হইলো এবং তার পাওয়ারটা কত, এই দুইটা জিনিস। তো সলিউশনের দিকে যাচ্ছি। আপনাদের কোশ্চেন বুঝতে কোনো সমস্যা থাকলে আমাকে করবেন। তো সলিউশনের প্রথম যে ধাপ, আমাদের আপনাদের কোশ্চেন তুলতে বলছি কারণ এটা স্ক্রল করলে উপরে উঠে যাবে, এই জন্য কোশ্চেন উঠাতে বলেছি। তো সলিউশন যেটা, সেটা হচ্ছে প্রথম কাজ হচ্ছে আমাদের এই সার্কিট ডায়াগ্রামটাকে আঁকা। সার্কিট ডায়াগ্রামের মধ্যে প্রপার সবগুলো রেজিস্ট্যান্স দিয়ে সার্কিটটাকে আঁকা, তারপরে ধীরে ধীরে সলভ করা। তো আমি প্রথমে সেটাই করছি, সার্কিট ডায়াগ্রামটা আঁকতেছি। তো আপনারা জানেন এখানে আমাদের কি থাকে, ইএ থাকে, তাই না? ইএ থাকে, ইএ হয়ে প্রথমে থাকে কি, প্রথমে থাকে হলো আর্মেচার রেজিস্ট্যান্স আর এ। তারপরে কি থাকে? তারপরে থাকে সিরিজ রেজিস্ট্যান্স। কিন্তু এখানে আর একটা এক্সট্রা রেজিস্ট্যান্স আছে, সেটাকে বলা হয়েছে আরসিএফডব্লিউ বা কমিউটেটর এন্ড ফিল্ড উইন্ডিং রেজিস্ট্যান্স। এটাকে আমরা এর সাথে সিরিজে এঁকে দিব। এটা কিন্তু আদর্শ সার্কিট যখন আমরা শিখছি তখন ছিল না, নতুন ঘটনা। আর সিএফডব্লিউর পরে আছে আর সিরিজ নিজে। সিরিজ হয়ে যাওয়ার পরে অবশ্যই শান্ট একটা ব্রাঞ্চ যাবে, এই হলো সেই শান্ট রেজিস্ট্যান্সের ব্রাঞ্চটা। আর বাকি এইদিকে তো হলো আমার টার্মিনাল, এটা হচ্ছে টার্মিনাল। আচ্ছা, তো এই ভ্যালুগুলো, এটা হলো আমার সেই আর এ, এটা হচ্ছে আর সি এফ ডাব্লিউ কমিউটেটর এন্ড ফিল্ড উইন্ডিং, এটা হচ্ছে আর সিরিজ, এটা হচ্ছে আর শান্ট। ঠিক আছে, তাহলে এবার একটা রেজিস্ট্যান্স বাদ পড়ছে দেখা, যেটা হলো ডাইভার্টার রেজিস্ট্যান্স আর ডি। এই ডাইভার্টার রেজিস্ট্যান্সটা হয় সিরিজ রেজিস্ট্যান্সের প্যারালাল, তার মানে এখানে উপরে দিয়ে গিয়ে এটা হচ্ছে আমার আর ডি এর ভ্যালু, এটা হচ্ছে আর ডি বা ডাইভার্টার রেজিস্ট্যান্স। এই তো, আর এখানে প্লাস মাইনাস এটা হলো টার্মিনাল ভোল্টেজ বা ভিটি। ভিটি ইকুয়াল টু আমার দেওয়া আছে 600 ভোল্ট। ওকে, আর বাকি ভ্যালুগুলো আমরা এবার সার্কিটের মধ্যে বসাতে পারি। বাকি ভ্যালুগুলো সার্কিটে বসিয়ে দিচ্ছি। তাহলে আর এর যে ভ্যালুটা আমার দেওয়া ছিল সেটা হলো 0.03, হুইচ ইজ এটা। আর সিএফডব্লিউ এর ভ্যালু দেওয়া ছিল 0.011, 0.011। আর সিরিজ যেটা, সিরিজের ভ্যালু দেওয়া ছিল কত? সিরিজ রেজিস্ট্যান্স হলো 0.012, 0.012। আর আর ডাইভার্টার রেজিস্ট্যান্স যেটা আছে, ডাইভার্টারের ভ্যালু হলো 0.036। একটু খারাপ দেখাচ্ছে, সমস্যা নেই। আচ্ছা, এবারে আমাদের পুরো সার্কিটে কারেন্টের ডিরেকশনটা কোন দিকে সেটা দেখবো আমরা। কারেন্ট যাচ্ছে পুরো সার্কিটে এভাবে, এই ডিরেকশনে কারেন্ট ফ্লো হচ্ছে।
যেহেতু আউটওয়ার্ড কারেন্ট যাবে, এদিকে কারেন্ট বাইরে যাচ্ছে। কারেন্ট বাইরে যাওয়ার কারণ কি? কারণ হচ্ছে এটা জেনারেটর, আর এদিকে ফিল্ডের মধ্যে কারেন্ট আসতেছে এইদিকে। তো এই কারেন্টটা তো অবশ্যই আমার আই এ কারেন্ট। এই যে কারেন্টটা, এটাকে এক এক বইতে এক এক ভাবে কেউ ফিল্ড কারেন্ট বলে, কেউ শান্ট কারেন্ট বলে। তো যেহেতু রেজিস্ট্যান্সের নাম শান্ট, আমি শান্টই লিখলাম। আর এইদিকে যেটা যাচ্ছে আউটওয়ার্ড, এটা হলো লোড কারেন্ট আইএল। হাত তুলতেছেন কেউ? আর সাথে এখানে যেটা একটা ভ্যালু দেওয়া আছে পাওয়ার আউটপুটের, সেটা হলো 300 কিলোওয়াট, 300 কিলোওয়াট। আচ্ছা, আপনাদের কারো কিছু বলার থাকলে এমনি আনমিউট করে বলে দিবেন, কোনো হাত টাত তোলার দরকার নেই। ওকে, আচ্ছা। তো দেখেন, এবারে প্রথম কাজ হচ্ছে আমার আউটপুট টার্মিনালে। দেখেন আমি হলো এই সবগুলো কারেন্ট আস্তে আস্তে করে বের করে ফেলার চেষ্টা করব, কারণ কারেন্ট বের করলে এখানে আমি কেভিএল অথবা কেসিএল অ্যাপ্লাই করে বাকি ভ্যালুগুলোর মান বের করতে পারবো। আচ্ছা, আপনারা যদি কেউ এরকম থাকেন যে আমি বাসার মধ্যে আছি স্যার, পূর্ণ মনোযোগ দিয়ে ক্লাস করতেছি, তাহলে আপনি চাইলে মাইক আনমিউট রাখতে পারেন, কারণ এভাবে ক্লাস নিলে মনে হয় যে একা একা মনে হয় কথা বলতেছি বা ভিডিও লেকচার রেকর্ড করতেছি, এরকম লাগে আর কি। তো মাইক আনমিউট রেখে কিছু বুঝলে না বুঝলে কথা বলতে পারেন চাইলে। ওকে, তো স্যার প্রথম কাজ আমার হচ্ছে, এখানে মাঝে মধ্যে স্যার ডিসপ্লে দেখা যাচ্ছে না, যার জন্য আমি ওই সার্কিটটা এক্সপ্লেন করার সময় দেখতে পাইনি। স্যার আমারও সেম সমস্যা হয়েছে স্যার। আচ্ছা, আর কারো কি এরকম কোনো সমস্যা হয়েছে? আচ্ছা, সার্কিটটা আমি আবার এক সেকেন্ডে একটু এক্সপ্লেন করে দিই। দেখেন, সার্কিট তো আমরা লং শান্ট কম্পাউন্ড জেনারেটরের সার্কিট আঁকা আমরা শিখছিলাম। আমরা 6 ধরনের সার্কিট আঁকা শিখছি, তার মধ্যে লং শান্ট ছিল, শর্ট শান্ট ছিল, সবই ছিল। তো লং শান্ট যে ছবিটা, সেটাই আসলে আঁকছি এখানে। তার মধ্যে এই আর সিএফডব্লিউ এই রেজিস্ট্যান্সটা তখন আমরা আঁকতাম না, কারণ তখন এটা একটা আদর্শ সার্কিট আঁকতাম, যার মধ্যে আর সিএফডব্লিউ এর ভ্যালু তো আমরা জানতাম না, তাই এটা আঁকতাম না। এটা আঁকার নিয়ম হচ্ছে এই সিরিজ রেজিস্ট্যান্সের সাথে আর আর্মেচার রেজিস্ট্যান্সের মাঝখানে সিরিজে একে বসালেই হয়, সিরিজ কানেকশনে এই রেজিস্ট্যান্সটাকে বসিয়ে দিলেই হয়, এটাই। আর নতুন দেখলাম আমরা যে হচ্ছে ডাইভার্টার রেজিস্ট্যান্স নামে একটা রেজিস্ট্যান্সের নাম আমার কোশ্চেনে বলা ছিল। এই রেজিস্ট্যান্সটা কোথায় বসে? এটা বসে সিরিজ রেজিস্ট্যান্সের প্যারালালে। এই যে সিরিজ রেজিস্ট্যান্স আঁকলাম না, এর প্যারালালে বসে আরডি বা ডাইভার্টার রেজিস্ট্যান্স। ওকে, আর বাকিটা তো আমার সেই বেসিক সার্কিট, বেসিক লং শান্ট কম্পাউন্ড জেনারেটরের যে সার্কিট, সেটাই এটা। তো বোঝা গেছে এখন সার্কিটটা? জি স্যার। আচ্ছা, তো এবার দেখেন আমার কথা, আমি যেটা বলতেছি সেটা হচ্ছে আমি সবগুলো কারেন্ট আগে বের করে ফেলবো সার্কিটের মধ্যে। তো এইখানে তো আমার লোড আছে, তাই না? এই জায়গাটা দিয়ে আমার স্যার লোড আছে। সব জেনারেটরের কি কারেন্ট আউটওয়ার্ড হবে, কারেন্টের হ্যাঁ, সব ডিরেকশন আউটওয়ার্ড জেনারেটরের হবে? কারেন্ট আউটওয়ার্ড হবে, কারণ জেনারেটরের এই ইএ হচ্ছে ইন্টারনালি জেনারেটেড ভোল্টেজ। জেনারেটর যে পরিমাণ ভোল্টেজ উৎপন্ন করতে পারে, তারপরে এইগুলো বেসিক ড্রপ খেয়ে এই ফাইনালি এই যে দুইটা টার্মিনাল পজিটিভ এবং নেগেটিভ, এখানে হচ্ছে আমি আমার লোড লাগাবো। তার মানে কারেন্ট তো এদিকেই যেতে হবে, মানে লোডের দিকে, মেশিন থেকে লোডের দিকে। তার মানে আউটওয়ার্ড হবে কারেন্ট সব জেনারেটরের। আচ্ছা, তাহলে এই যে আর্মেচার কারেন্টটা, সে হচ্ছে এদিক থেকে এদিকে আসলো, কিছু পরিমাণ কারেন্ট ফিল্ডে গেল, বাকিটা এখান থেকে বাইরে লোড কারেন্টের কাছে চলে গেল। তো এবারে প্রথম কাজ যেটা বলতেছি সেটা হলো কারেন্ট বের করা। তাহলে লোড কারেন্ট থেকে বের করা শুরু করবো, কারণ এখানে আমি কিছু তথ্য জানি। তথ্য হচ্ছে আমার আউটপুট পাওয়ার 300 কিলোওয়াট আর টার্মিনালে ভোল্টেজ পাচ্ছি 600 ভোল্ট। তাহলে খুব সহজে আমরা এখান থেকে আইএল বের করতে পারি বা লোড কারেন্ট বের করতে পারি। লোড কারেন্ট কি হবে? লোড কারেন্ট হবে পাওয়ার ডিভাইডেড বাই ভোল্টেজ। তাহলে পি আউটপুট ডিভাইডেড বাই টার্মিনাল ভোল্টেজ ভিটি। তাহলে আউটপুট পাওয়ার কত? আউটপুট পাওয়ার হলো আমার 300 কিলোওয়াট, বা 300 এর পরে 3টা শূন্য, ডিভাইডেড বাই ভিটি কত? 600। এটা ক্যালকুলেশন করলে আমরা সিম্পলি এখান থেকে পাবো 500 এম্পিয়ার কারেন্ট। তার মানে আমার লোড কারেন্টের ভ্যালু হচ্ছে 500 এম্পিয়ার। ওকে, আচ্ছা, তাহলে আমি লোড কারেন্ট জেনে ফেললাম। এবারে আমি এই আইএসএইচ বা শান্ট কারেন্ট বা ফিল্ড কারেন্টকে জানার চেষ্টা করব। তো দেখেন, কেউ একজন আমাকে উত্তর দেন, এই যে টার্মিনাল দেখতে পাচ্ছেন আমি যে মার্ক করলাম, আর এই টার্মিনাল, এই দুটো টার্মিনালের মাঝখানে ভোল্টেজ কত? সেম। সেম, 600 ভোল্ট এক্স্যাক্টলি। তাহলে আমি তো শান্টের রেজিস্ট্যান্স জানি, শান্টের রেজিস্ট্যান্স বলা ছিল 75 ওহম। তাহলে এইখানের কারেন্ট ফ্লোটা আমার জন্য বের করা ইজি। তাহলে আইএসএইচ টা আমি যদি বের করি, সেটা হবে আমার টার্মিনাল ভোল্টেজকে ভাগ করব শান্টের রেজিস্ট্যান্স দিয়ে। টার্মিনাল ভোল্টেজ হলো 600 ভোল্ট আর শান্টের রেজিস্ট্যান্স হচ্ছে 75 ওহম। এটা করলে আসে হচ্ছে 8 এম্পিয়ার কারেন্ট। তাহলে দেখেন আমি আইএসএইচ পেলাম, আইএল পেলাম। এবারে আইএ বের করা খুব ইজি। কোন ল? কারশফের ওই যে কেসিএল, যেটা কারশফস কারেন্ট ল। এই আইএ আসলো, সেখান থেকে কিছু পরিমাণ আইএসএইচ গেল আর আইএল গেল। তাহলে এই দুইটা যোগ করলেই তো এই আইএ যেটা আসছে সেটা পাওয়া যাওয়ার কথা। তাহলে আমি আইএ ইকুয়াল টু লিখতে পারি আই শান্টের কারেন্ট যোগ হচ্ছে আই লোডের কারেন্ট। তার মানে 500 যোগ 8
মানে 508 এম্পিয়ার টোটাল আর্মেচার কারেন্ট আমার এখানে আছে। ওকে, আচ্ছা, তাহলে এবার দেখেন আর্মেচার কারেন্ট আমার রেডি। এখন আর্মেচার কারেন্ট রেডি, আমার বের করতে হবে এই ই এর ভ্যালু। তার মানে আমি এই যে ক্লোজ লুপটা আছে না, এই ক্লোজ লুপটা, এই ক্লোজ লুপে একটা কেভিএল করলেই খুব সহজে ই এর ভ্যালু বের হয়ে যাবে, কারণ এখানে ই এই তো অজানা আছে, বাকি সবার ভ্যালু জানা আছে আমার। তাহলে এই ক্লোজ লুপে একটা কেভিএল করব, এটা আমাদের টার্গেট। তো সেই কেভিএল করার আগে দেখেন এখানে আবার রেজিস্ট্যান্স আছে দুইটা প্যারালালে, সেই দুইটাকে একসাথে করে আমরা একটা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বানিয়ে নিতে পারি, যাতে হচ্ছে লুপটা চালাতে সোজা হয় আমার। তাহলে এখানে যদি আমি একটা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বানাই, হুইচ ইজ আর ইকুইভ্যালেন্ট মানে হচ্ছে আর ডাইভার্টার রেজিস্ট্যান্সটা আর হচ্ছে আর সিরিজ রেজিস্ট্যান্স, এরা প্যারালালে আছে। তো প্যারালালে তাদের হিসাবটা খুব সোজা, কি হয় উপরে গুণ হয় নিচে যোগ হয়, 0.012 গুণ হচ্ছে 0.036 ডিভাইডেড বাই সেম জিনিসটা জাস্ট নিচে যোগ 0.036। যদি আমরা যোগ করি তাহলে 0.00 কত আসে, 9 আই গেস, 9 ওহম। ওকে, আচ্ছা এবারে হচ্ছে আমি তাহলে আমার কেভিএলটা করতে পারবো। নাও কেভিএল করব আমরা। আচ্ছা, কেভিএল করার সময় একটা জিনিস আমরা দেখব, সেটা হচ্ছে ওই সেই গতানুগতিক ভাবে কেভিএল করার থেকে এখন যেহেতু আমরা একটু বড় হয়েছি, আমরা এখন বাংলা কেভিএল করব। বাংলা কেভিএল মানে কি? বাংলা কেভিএল মানে হচ্ছে আমার দরকার কি, দরকার যেটা সেটা এখানে লিখবো, ইএ লিখবো। ইএ ইকুয়াল টু দেখেন এইখান থেকে উৎপন্ন হয়েছে, উৎপন্ন হওয়ার পরে কি হচ্ছে, এগুলো সব ড্রপ খাচ্ছে, একটা ড্রপ, এই একটা ড্রপ, এই একটা ড্রপ, আর এখানের ভোল্টেজ আমি অলরেডি জানি 600 ভোল্ট, তাই না? তো আমি যদি ব্যাক ক্যালকুলেশন করি যে এখানে এসে পৌঁছাইছে তো 600 ভোল্ট, অন্য কালার কালি দিয়ে দেখাচ্ছি, সরি, এই যে এই জায়গাটার মধ্যে আমার 600 ভোল্ট এসে পৌঁছালো, তাহলে এই 600 ভোল্ট থেকে এই ড্রপ গুলোকে যদি যোগ করি তাহলেই তো ইএ পাওয়ার কথা, ইয়ে পাবো। তাই না? মানে ওইসব ওই সাইন অনুযায়ী কেভিএল করাকে ভুলে গিয়ে আমরা এখন বুঝে কেভিএল করব। কেভিএল করব কিভাবে, যে ভাই এখানে 600 ভোল্ট তো আমি জানি, সেখান থেকে এই ড্রপ গুলোকে যদি যোগ করতাম তাহলে তো এটা পাওয়ার কথা, কারণ এখান থেকে ড্রপ খেয়েই তো 600 ভোল্ট রয়ে গেছে আমার কাছে, তাহলে 600 ভোল্টের সাথে ড্রপ যোগ করব। তাহলে চলেন সেভাবে কেভিএল করি। তাহলে সেভাবে যদি আমরা কেভিএল করি, রেজিস্ট্যান্সের ভোল্টেজ ড্রপ গুলো যোগ করে দিলে তো আমার হ্যাঁ তিনটা রেজিস্ট্যান্সের ভোল্টেজ ড্রপ যোগ করতে পারেন আপনি। এই তিনটা রেজিস্ট্যান্সের ভোল্টেজ ড্রপ যোগ করবেন কার সাথে? এই তিনটা রেজিস্ট্যান্সের ভোল্টেজ ড্রপ টার্মিনাল ভোল্টেজের সাথে, টার্মিনাল ভোল্টেজের সাথে 600 ভোল্ট, সেটাই বলতেছি। তার মানে টার্মিনাল ভোল্টেজ যোগ এই তিনটা রেজিস্ট্যান্সের মধ্যে ড্রপ। তাহলে তিনটা রেজিস্ট্যান্সের মধ্যে ড্রপ কি? আইএ আর এ, আইএ সিএফডব্লিউ, আইএ আর ইকুইভ্যালেন্ট, তাই না? এই দুইটা মিলিয়ে তো আর ইকুইভ্যালেন্ট বানালাম। তাহলে একবারে লিখতে পারি আইএ ব্র্যাকেটের মধ্যে আর এ যাবে, তারপরে আর সিএফডব্লিউ যাবে, যোগ হলো আর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা যাবে, মানে যেটা আরডি আর আর সিরিজের প্যারালাল করে বানানো হয়েছে। তার মানে 600 এর সাথে আইএ আমরা খুব সম্ভবত 508 পেয়েছিলাম, আর এ আমার 0.03, আর সিএফডব্লিউ হচ্ছে 0.011, আর আর ইকুইভ্যালেন্ট যেটা আছে সেটা হচ্ছে 0.009। এই তো। তো এই পুরো জিনিসটা যদি আমরা যোগ করি তাহলে আপনি পাবেন 625.4 ভোল্ট। তাহলে স্যার এই আরএসএইচ এর একরতে আইএসএইচ হওয়ার কথা না, সরি একটু বলেন আরেকবার। মানে আরএসএইচ যে রেজিস্ট্যান্সটা আছে এটা কারেন্টটা কি আইএ দ্বারাই গুণ হবে? না, ওই রেজিস্ট্যান্সের কারেন্ট আমরা নিচ্ছি না, দেখেন শুধু আর এর কারেন্টকে গুণ করছি, আর সিএফডব্লিউ কারেন্টকে গুণ করছি, আর ইকুইভ্যালেন্টের কারেন্টকে গুণ করছি, তারপরে ঘুরে যখন নিচে আসতেছি তখন কিন্তু আমি আর কারেন্টকে গুণ করতেছি না। কেন আমি বলি আপনাকে, রেজিস্ট্যান্সের সাথে কারেন্ট গুণ করলে আপনি কি পান বলেন তো? ভোল্টেজ পান, রাইট? এইসব জায়গাগুলোতে আপনারা ভোল্টেজ, ছোট ছোট ভোল্টেজ, এগুলো কিন্তু এই একটা ভোল্টেজ, এই একটা ছোট ছোট ভোল্টেজ, এই ভোল্টেজ বের করতেছেন, অথচ এই থেকে এই টার্মিনালের পুরো ভোল্টেজ তো আমি একবারই জানি 600 ভোল্ট, তাই এখানে 600 আগে লিখে রাখছি। কারো যদি ইচ্ছা হয় যে না এভাবে করবো না স্যার আমি, তাহলে আপনি ভিটি কে কেটে দিয়ে এর বদলে লিখতে পারেন আর এস এইচ ইন্টু আইএসএইচ, তাহলেও আপনি 600 ভোল্টই পাবেন। তো আমরা যেহেতু ওখানে সরাসরি ভোল্টেজ জানি এবং আমরা ভোল্টেজের সাথে ডিল করতেছি, তাই ওখানে ডিরেক্ট আমি ভোল্টেজটা কি বসিয়েছি, যেটা হচ্ছে 600 ভোল্ট। এটা রিভার্স ক্যালকুলেশন, মানে আপনি কি বুঝেছেন আমার কথা, যে কোশ্চেনটা করেছিলেন? জি স্যার, আপনি ওই যে বললেন কেভিএল ফেলতে, তো আমি ভাবছি যে এটা আবার কেমন কেভিএল। এটা আবার কেমন কেভিএল? এটাও এক ধরনের কেভিএল। আমি যেটা করছি সেটাও কেভিএল। কেভিএল এ আমরা কি করি, প্রত্যেকটার মধ্যে ভোল্টেজ ড্রপকে যোগ করি।
তাহলে এই আর এর মধ্যে ভোল্টেজ ড্রপ আমি জানি না দেখে আইএআর এ লিখছি, আমি জানলে লিখতাম না। আর সিএফডব্লিউ এর মধ্যে ভোল্টেজ ড্রপ জানি না দেখে লিখছি আইএ ইনটু সিএফডব্লিউ। আর ইকুইভ্যালেন্টের মধ্যেও ভোল্টেজ ড্রপ বের করার জন্য আইএ আর ইকুইভ্যালেন্ট লিখছি। আর শান্টের মধ্যে ভোল্টেজ ড্রপ জানার জন্য আমার লিখতে হবে আর এস এইচ গুণ আইএসএইচ, কিন্তু আমি তো ভোল্টেজটা অলরেডি জানি, হুইচ ইজ 600 ভোল্ট। তো এই 600 ভোল্ট আমি একবারে লিখছি, যেটার নাম কিনা টার্মিনাল ভোল্টেজ। সো এটাই কেভিএল করা হয়েছে আসলে। আচ্ছা, তাহলে আমরা ইয়ে পেয়ে গেলাম। এবারে আমাদেরকে বলছে পাওয়ার জেনারেটেড বাই দ্য আর্মেচার বের করতে। তো আর্মেচার কি পরিমাণ পাওয়ার জেনারেট করলো সেটা এবারে বের করতে হবে। তো পাওয়ার জেনারেটেড বাই দ্য আর্মেচার, পাওয়ার জেনারেটেড বাই দ্য আর্মেচার ফর্মুলা কি? ফর্মুলা হচ্ছে সোজা ইএ ইনটু আইএ। ই এর ভ্যালু মাত্র বের করলাম আমরা 625.4 গুণ আইএ হচ্ছে 508। তো ক্যালকুলেশন যদি আপনারা করেন 317 সামথিং কিলোওয়াট আসার কথা। এই দুইটা জিনিস আপনাকে অ্যান্সার চাইছে, এই একটা অ্যান্সার আর হচ্ছে এই একটা অ্যান্সার। ওকে, আরো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, কারো কোনো স্যার কোশ্চেন না আচ্ছা, থাকলে আমি হ্যাঁ বলেন। একটা আনইউজুয়াল কোশ্চেন করতে চাচ্ছিলাম স্যার। কোনো এই অসুবিধা যে নেই। আউটপুটের তো আমার রেটিং তো দেওয়াই আছে, আর কি পরিমাণে জেনারেট করতেছে সেটাও বের করতেছি। তাহলে এই মাঝখানে এই যে রেজিস্ট্যান্স গুলো হিসাব করে আমরা যে ক্যালকুলেশন করে যে মানগুলো বের করলাম, এটা কি মানে আর কি টোটাল লস কি মানে কি পরিমাণে আমার শক্তি লস হয়ে যাচ্ছে জেনারেট করতে যায় এরকম কিছু হিসাব বের করলাম? আহ, না, হ্যাঁ, আপনি দুইটা বিয়োগ করলে আসলে লসই পাবেন আলটিমেটলি। কেন? কারণ আমি বলি, মেশিনটা ইন্টারনালি উৎপন্ন করছিল 625.4 ভোল্ট, যেটা আমরা মাত্র ম্যাথ করে বের করলাম, কিন্তু তার টার্মিনালে ভোল্টেজ পাওয়া গেছে মাত্র 600 ভোল্ট। তার মানে সে 25.4 ভোল্টকে লস করতেছে। হ্যাঁ, লসই বের করলাম আসলে। মানে লস বের করার একটা উপায়, মানে ম্যাথ তো বিভিন্ন ধরনের হয়। আপনি যদি এই ম্যাথের লক্ষ্য উদ্দেশ্য চিন্তা করেন তাহলে সেটা হলো লস ডিটারমাইন করা, যে কি পরিমাণ লস হলো মেশিনের মধ্যে। আর আরেকটা জিনিস স্যার, এই যে যে এতগুলো লস আমরা হিসাব করলাম, নরমালি এই লস গুলো কি আমরা মানে আর কি প্র্যাকটিক্যালি এগুলো মেজার করতে পারি, নাকি এইগুলো ইমাজিনারি ধরে হিসাব করতে হয় সবসময় রিয়েল সিনারিওতে? প্র্যাকটিক্যালি এই লসগুলো আমরা হিসাব করতে পারি আসলে, কিন্তু আমাদের কাছে যখন একটা মেশিন আসে তখন তার যে নেম প্লেট রেটিং থাকে, সেই রেটিং এ আসলে লসগুলোকে ক্যালকুলেশন করে ডেটা দেয়া থাকে। তো সেই ডেটা ধরে আমরা ফার্দার ক্যালকুলেশন গুলো করি আর কি, মানে সামনের দিকে যত ক্যালকুলেশন আমাদের করতে হয় মেশিনটাকে আমার ব্যবহার করার জন্য। ম্যানুফ্যাকচারাররা আরো বেশি ক্যালকুলেশন করে, কিন্তু আমরা যেহেতু ব্যবহার করি তো আমরা ওইটুকু ক্যালকুলেশন করি যেটা নেম প্লেট ডেটায় দেয়া থাকে। আচ্ছা, বুঝতে পারছি স্যার। মানে আর কি ইলেকট্রিক্যাল ওয়ার্ল্ড এর আর কি যে কোনো জিনিস হচ্ছে কি হ্যাঁ, ওই যারা আর কি তৈরি করে হ্যাঁ, মানে হচ্ছে ম্যানুফ্যাকচারাররা যে এইখানে রেটিং আপনি যেটা এই শিখতেছেন ক্যালকুলেশন না, গুলো মূলত আপনি করে। অ্যাজ এ ইঞ্জিনিয়ার শিখতেছেন। এখন এইখানে যে জিনিসগুলো আপনি শিখতেছেন সেটা কিন্তু অ্যাজ এন আর&ডি আপনি শিখতেছেন। আপনি কিন্তু অ্যাজ এ সার্ভিস ইঞ্জিনিয়ার বা অ্যাজ এ ওই অপারেটর হিসাবে শিখতেছি না আমরা। আমি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি যখন পড়ি এর মধ্যে যা ছোট ছোট বিষয় শিখি, এগুলো আসলে বাস্তব জীবনে কাজে লাগানো খুব কঠিন, কারণ আপনি মেশিন থেকে এগুলো করবেন, এটা কখন কাজে লাগে? এটা হলো আর&ডি গেলে আপনার কাজে লাগবে। মানে স্যার হচ্ছে, আপনার কথা বুঝতেছি না, নয়েজ আসতেছে অনেক। আচ্ছা, আমার কথা কি বুঝতে পারতেছেন? যে কোশ্চেন করছিলেন সে কি শুনছেন? হ্যালো? জি না এখন স্যার, আমিও শুনতেছি শুনতে স্যার, পারি নাই স্যার। এখন শুনতে শুনতেছি পারেন নাই? স্যার কথা স্পষ্ট। আমি বলতেছি যে ক্যালকুলেশন গুলো আমরা এখানে করি, ভেতরকার অনেক ছোট ছোট ক্যালকুলেশন, ক্যাপাসিটরের মধ্যে কেমনে রেটিং বাড়ানো যায়, করা যায়, এই ধরনের পড়াশোনাটা আমাদের হচ্ছে আর&ডি বেস পড়াশোনা, রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট বেসের পড়াশোনা। আপনি একজন সার্ভিস ইঞ্জিনিয়ার হিসাবে বা একজন অপারেটর হিসাবে আমরা কখনো এই ভেতরের ক্যালকুলেশন গুলো করি না, রাদার দেন আমার নেম প্লেট ডেটা থাকে, সেই নেম প্লেট ডেটা থেকে আমরা ফার্দার ক্যালকুলেশন গুলো করি বা আমার কি লাগবে না লাগবে সেগুলো হিসাব নিকাশ করি। বাট এইটা হলো ডেভেলপমেন্ট ফেজের ক্যালকুলেশন, যেগুলো হলো ভেতরে মেশিনের যে ক্যালকুলেশন গুলো থাকে ছোট ছোট, সেগুলো আমরা ওই ফেজে গিয়ে করি আর কি। বুঝতে ওকে, পারছি তো স্যার, এখন এগুলো আমরা যেহেতু আসলে একজন যারা ইঞ্জিনিয়ার হচ্ছি, ইঞ্জিনিয়ার হিসাবে আমরা সেগুলো শিখতেছি, যে ভেতরের এন্ডে যারা আর&ডি তে কাজ করে তারা কোন প্রক্রিয়া বা পদ্ধতি অবলম্বন করে তারা লসকে মিনিমাইজ করে, সেই জিনিসপত্রগুলো হচ্ছে আমাদের পড়াশোনার অবজেক্টিভ। এটা মূলত ম্যানুফ্যাকচারকে কাজে লাগে। হ্যাঁ, হ্যাঁ, এক্স্যাক্টলি, ম্যানুফ্যাকচারিং এর যে পড়ালেখা সেটা হলো আমরা এই বিএসসি তে করি আর কি। আচ্ছা,
তো এই ম্যাথটা গেল। এখন আমি আপনাদেরকে একটা কোশ্চেন করি, আপনাদের যেহেতু কোনো পড়া এই ম্যাথ রিলেটেড কোশ্চেন নাই, কেউ কি আমাকে বলতে পারবেন যে এই যে ডাইভার্টার রেজিস্ট্যান্স আর ডি দেখা যাচ্ছে, হলুদ কালার দিয়ে আঁকলাম, এই আর ডি এর মধ্য থেকে কতখানি কারেন্ট ফ্লো হচ্ছে? এদিক থেকে তো আই এ পরিমাণ কারেন্ট আসতেছিল আসতেছিল আসতেছিল, এখানে আসার পর কারেন্ট ভাগ হয়ে গেছে, এইদিকে কিছু কারেন্ট গেছে, এইদিকে কিছু কারেন্ট গেছে, গিয়ে আবার এখানে এসে কারেন্ট মিলিত হয়েছে, সেটা ঠিক আছে, বাট এই ডাইভার্টার রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে কি পরিমাণ কারেন্ট ফ্লো হচ্ছে এটা কি কেউ ক্যালকুলেশন করে বলতে পারবেন আমাকে? কারেন্ট ডিভাইডার রুল ইউজ করলে হবে না স্যার? হ্যাঁ হবে, সেটাই করতে হবে, এবং সেটাই স্মার্ট মুভ সব থেকে, কারণ বাকি নিয়ম করতে অনেক সময় লাগবে। সব থেকে স্মার্ট কাজ হচ্ছে কারেন্ট ডিভিশন রুল অ্যাপ্লাই করা। তো সেটা স্যার করে অ্যান্সারটা আমাকে বলেন একজন ক্যালকুলেটর। 4.52 4.572 4.572 ওয়াট অ্যাম্পিয়ার? স্যার এটা ভোল্টটা, ওইখানে যে ভোল্টেজ ড্রপটা আইছে না না, ভোল্টেজ ওটা। ড্রপটা আমি বলছি, এই ডাইভার্টার রেজিস্ট্যান্সের মধ্যে কত পরিমাণ কারেন্ট ফ্লো হচ্ছে ডাইভার্টার রেজিস্ট্যান্সের মধ্যে থেকে। স্যার তাহলে আপনি আমাকে 127 ভেরি গুড, কি অ্যান্সার করছেন এটা? আইডি নাম্বার বলেন, লাস্টের স্যার 2 ডিজিট। 064 স্যার 064 064। আপনি হলো 46 কত জানো? বি। বি, ওকে ঠিক আছে। এই আপনি তো আরো বোনাস মার্ক পাইছিলেন। জি স্যার। তাই তো দেখতেছি, আমার এখানে লেখা আছে যে ওনার এর আগেও বোনাস মার্ক ছিল। আচ্ছা ঠিক আছে, তো গেল এটা। এবারে আমরা অন্য ম্যাথ করব। অন্য ম্যাথ করার আগে কিছু বেসিক জিনিসপত্র পড়তে হবে, সেটা পড়বো আমরা আগে একটু। সো আমি স্যার ডিসি মেশিন বই দিবেন না স্যার? বই, হ্যাঁ বই দেয়া যায়। বই আপনারা ডাউনলোড করা নাই আপনাদের কারো কাছে? স্যার রেফারেন্স বই না দিলে স্যার এইসব টুকরা টাকরা ইগুলো কেমনে পড়বো, থিওরি গুলো? স্যার স্লাইড দিতে চাইছিলেন, স্লাইড দেন নাই। আচ্ছা ঠিক আছে, আসলে আমি এই উইক পর্যন্ত প্রচন্ড ব্যস্ত ছিলাম বিভিন্ন জিনিসপত্র নিয়ে, আপনারা জানেন হয়তোবা, তো দিতে পারি নাই। টুকটাক জিনিসপত্র পড়বেন আসলে। এই কি বলে, চ্যাপম্যানের বই খুবই অ্যাভেলেবল ইন্টারনেটে, আমার কাছেও আছে একটা কপি, আমি ওটা আপনাদেরকে দিব ক্লাসরুমের মধ্যে, গুগল ক্লাসরুমে। স্যার স্ক্রিন চলে গেছে আবার। নিজেকে মিটিং থেকে কেটে দিছি ভুলে। আচ্ছা আচ্ছা স্ক্রিন চলে যায় না, সরি। আমি স্ক্রিন শেয়ার করতেছি আরেকবার। স্যার বইটা একটু দিয়ে দিন স্যার তাহলে আজকে। announcement. ওহো, ফিরোজার বই ভেজাল আছে, এটা শুধু চ্যাপ্টার অনুযায়ী ভাঙা বই, ভাঙা বই দিয়ে লাভ নাই। ইলেকট্রিক মেশিনারি ফান্ডামেন্টালস, ওকে ফিফথ এডিশন। থিওরি পড়ার জন্য চ্যাপম্যানের বই পড়েন আপনারা, চ্যাপম্যানের বইয়ের থেকে ভালো থিওরি কোনো বইতে লেখা নাই মেশিনারিদের উপরে যত বই আছে। ট্রিপুলির জন্য বিএল 3000 চ্যাপম্যান দুইটাই তো বেস্ট। বিএল 3000 থেকে ম্যাথ করার জন্য সব থেকে বেস্ট। এটা কেন বেস্ট বলছি সেটা আপনি বইটা পড়লেই বুঝবেন। তো চ্যাপম্যানের বই কি শুধু থিওরির জন্য বেশি পড়ে মানুষ?
হ্যাঁ, চ্যাপম্যানের বই থিওরির জন্য বেশি পড়ে এবং সেই থিওরি সংক্রান্ত এক্সাম্পল গুলোর জন্য বেশি পড়ে চ্যাপম্যানের বই। এবং চ্যাপম্যানের বই আপনি যদি বাসায় পড়েন নিজে, তাহলে আপনার মনে হবে আপনি গল্পের বই পড়তেছেন। মানে এত সুন্দর করে লিখছে তারা, এত সহজ সাবলীল ভাবে এক্সপ্লেন করছে প্রতিটা জিনিস চ্যাপম্যানের বইতে, যে নিজে নিজে পড়তেও চ্যাপম্যানের বই ভালো লাগে। যে না, একটু বসে বসে চ্যাপম্যানের বইটা পড়ি, তাহলেও দেখবেন ভালো লাগতেছে। মানে এরকম একটা বিষয় চ্যাপম্যানের বই। সমস্যা নেই, সিলেজার বই দিয়ে দিব। সিলেজার বইটা আপাতত আমার কাছে চ্যাপ্টার অনুযায়ী ভাঙা ভাঙা আছে, মানে প্রত্যেকটা চ্যাপ্টারের আলাদা পিডিএফ, একত্রে বইটা নাই। কারণ এই বইগুলো আসলে আমরা সফট কপি পড়িনি কখনো, মানে আমার টেবিলে হার্ড কপি আর কি। এই মুহূর্তে আমি হার্ড কপি দেখেই পড়াচ্ছি আপনাদেরকে। স্যার কোন জায়গাতে নিছেন স্যার, নীলক্ষেতেতে? তখন নীলক্ষেতেতে নিয়েছিলাম, মানে যখন স্টুডেন্ট ছিলাম তখনও আমার কাছে ফিফথ এডিশনের বই, হ্যাঁ আগে নীলক্ষেতেতে নিয়েছিলাম। বাট আপনারা অনলাইনেও এসেও পাবেন, মানে অনলাইনে যে বই ডেলিভারি করে না যারা, ওই যে কি বলে, ওদের নাম কি, রকমারি টকমারি নানান জিনিসপত্র আছে, ওদের থেকেও পাবেন। হিউজ প্রাইস স্যার এই বইগুলো। হিউজ প্রাইস, এক্স্যাক্টলি, ওই জন্যই ওখান থেকে কেনা যাবে না। হিউজ প্রাইস। ফটোকপি তো পাওয়া যায়। ফটোকপিও হলে ডেলিভারি চার্জ সহ। নীলক্ষেতে গেলে এইসব বই 200-300 টাকায় পাওয়া যায়, এগুলো কোনো ব্যাপারই না। আর সত্যি স্যার 200-300 টাকায় পাওয়া যাবে এই বইগুলো? পাওয়া যাবে কপি, যেটা ওই নারার কাগজের উপরে প্রিন্ট করা। সব থেকে ভালো, আপনার আমাদের লাইব্রেরিতে অনেকগুলো জাপানের বই আছে। এই বইগুলো আপনারা নেন না কেন? আমি নিজে নিছি লাইব্রেরি থেকে একটা বই, আর বাকিগুলো তো ওখানে রয়েছে। সেই বইগুলো আপনারা কেন নিচ্ছেন না? এই যে একটা ফ্যাসিলিটিস ইউনিভার্সিটি আপনাকে দিচ্ছে, চ্যাপম্যানের বই আছে, থেরেজার বই আছে, সব বই আছে ওখানে, এবং মাল্টিপল কপি করে আছে। তো যাবেন, বইটা নিবেন, ইস্যু করবেন, একটু সমস্যা কি? আবার 30 দিন পরে আর রিনিউ করবেন। আর মনে হয় পাওয়া যাবে না, আপনি বলে দিছেন। আচ্ছা, না ওখানে প্রায় আমি একটা নিছিলাম মাত্র, আরো প্রায় 5-7টা কপি তো ওখানে অবশ্যই আছে। তো এগুলো পড়ে পড়ে ফেরত দেখবেন, আপনাদের বড় ভাইরা এটা পড়ছে, ইম্পর্টেন্ট ম্যাথ গুলো ওখানে দাগানো আছে ওই বইয়ের মধ্যে, তারা নোটও করছে, যদিও ওটা ঠিক না, বাট তারা করছে আর কি। তো ওই বই, ওই পুরোনো বই নাড়ালে অনেক কিছু পাওয়া যায়, ওগুলো ধরবেন মাঝে মাঝে। না স্যার, আপনারা জিজ্ঞেস করলাম কারণ আমি পার্সোনাল কালেকশনে রাখতে যাচ্ছিলাম এই বইগুলো, এই জন্য। মেশিনের বই অবশ্যই মানুষের পার্সোনাল কালেকশনে রাখা উচিত। সেটা হচ্ছে আপনি নীলক্ষেত থেকে তাহলে কিনেন, একটু ভালো দেখে কিনবেন, এই আর কি। আচ্ছা, তো দ্বিতীয় ম্যাথে চলে যাওয়ার আগে আমরা কিছু বেসিক পড়বো, সেই বেসিকটা দিয়ে শুরু করতেছি। বেসিক হচ্ছে আপনার একটা জিনিস, আপনারা আমরা সবাই জানি, সেটা কি? সেটা হচ্ছে ইজি ইকুয়াল টু তবে কি মোবাইলের স্ক্রিন এখানে প্রেজেন্ট করা যায়, তাহলে আমার লেখা লাগতো না আর কি। স্যার যায় মেবি। যাওয়ার কথা, দাঁড়ান আমি তাহলে ওইটা একটু প্রেজেন্ট করতেছি। এই যে এখানের যে লিংকটা, ওই লিংকে জয়েন করে ওইটা থেকে স্ক্রিন প্রেজেন্ট করতেছি, কারণ এই নোটটা আমার ফোনে করা আর কি। এই নোটটা আমার যে ফোনে করা, সেটা আবার এখানে নতুন করে লিখতে গেলে অনেক সময় লাগবে, আমরা আরো ম্যাথ করবো, তো আমি ওইখান থেকে প্রেজেন্ট করতেছি। এই প্রেজেন্টটা বন্ধ করে দিই। স্টপ প্রেজেন্টিং। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। 9টা 10 থেকে না আমাদের আরেকটা ক্লাস আছে স্যার। হ্যাঁ আমি জানি, আমার নিজের 9টা থেকে একটা ক্লাস আছে। আচ্ছা স্যার। আচ্ছা, শুনতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, তাহলে এই স্ক্রিন থেকে প্রেজেন্ট করতেছি। স্যার করছেন? পাই নাই তো। দেখেন তো হয়েছে কিনা। জি স্যার, হয়েছে স্যার। ঠিক আছে, এবারে দেখেন, এখানে আমরা জানি যে ইজি ইকুয়াল টু কে ফাই এন, এই ফর্মুলাটা তো আমরা জানি। এখন আচ্ছা, ফোন রোটেট করবো।
নোটস রোটেট কেমনে করে? ফোন রোটেট করলেই তো হয়ে যাওয়ার কথা। ওকে, ঠিক আছে। আসলে ইজ ইকুয়াল টু কে ফাই এন, এই ফর্মুলাটা আমরা জানি, এবং এই ফর্মুলার মধ্যে দেখেন যে যে এই ফর্মুলার মধ্যে যে কে আছে পার্টিকুলারলি, যে কেটা, এই কেটাকে ভেঙে আমরা লিখতে পারি জেড পি ডিভাইডেড বাই 60A। এটা হলো আমরা এই কে ভেঙে লিখতে পারি। তো এই যে জেড পি ডিভাইড বাই 60A, এটা হলো কে এর বদলে ফাই, ঠিক আছে, আর এন ঠিক আছে। এখন এখানে জেড কি? জেড হচ্ছে টোটাল নাম্বার অফ কন্ডাক্টরস। টোটাল নাম্বার অফ কন্ডাক্টর হলো জেড, যেখানে জেড এর জন্য একটা ফর্মুলা আছে, হুইচ ইজ জেড ইকুয়াল হচ্ছে 2CNC। 2CNC এর মধ্যে সি হচ্ছে নাম্বার অফ কয়েল, আর এনসি হচ্ছে নাম্বার অফ টার্নস পার কয়েল। পার কয়েলে কয়টা প্যাচ আছে। আর জেড যেটা হচ্ছে, এই যে জেড হলো স্লট পার স্লট কন্ডাক্টর আর কি। আর পি হলো পোল নাম্বার, এ হলো নাম্বার অফ প্যারালাল পাথ। আমি যদি আপনাকে একটা মেশিনের ক্রস সেকশন দেখাতে পারতাম, তাহলে মেশিনটার ক্রস সেকশনটা এরকম অনেকটা। এখানে নাম্বার অফ প্যারালাল পাথ গুলো থাকে, দেখবেন যে এই আমরা যখন এটাকে খুলে ফেলি তখন এরকম প্যারালাল পাথ গুলোকে দেখা যায়। তো সেটাই আর কি নাম্বার অফ প্যারালাল পাথ আর কি। এন হলো রোটেশনের স্পিড আরপিএম এককে, আর ফাই হলো ফ্লাস্ক পার পোল। তাহলে এই সূত্রের সব প্যারামিটার সম্পর্কে আমরা জানলাম। জেড হচ্ছে কি? জেড হচ্ছে টোটাল নাম্বার অফ কন্ডাক্টর, পি হলো পোল সংখ্যা, 60 একটা কনস্ট্যান্ট, এ হলো নাম্বার অফ প্যারালাল পাথ, ফাই হচ্ছে ফ্লাস্ক, আর এন হলো স্পিড। এটা আমরা জানলাম এ থেকে। এবারে আসেন এই ল্যাপ উইন্ডিং আর ওয়েভ উইন্ডিং, এই দুইটা উইন্ডিং সম্পর্কে আমরা জানি, এবং এই দুইটা উইন্ডিং এর মধ্যে অনেকগুলো টাইপ হয়, সিমপ্লেক্স, ডুপ্লেক্স এবং মাল্টিপ্লেক্স বলি আমরা। তো এই প্রত্যেকটা টাইপের ক্ষেত্রে এই যে এ এর যে ভ্যালু, মানে নাম্বার প্যারালাল পাথের ভ্যালুটা নির্ণয় করার জন্য আলাদা আলাদা সূত্র হয়। তো সেই হিসাবে এখানে এক টেবিল প্রেজেন্ট করছি আমি, দেখেন, যেখানে ল্যাপ উইন্ডিং আছে, ওয়েভ উইন্ডিং আছে, আর টাইপ আছে। মানে টাইপ বলতে এটা কি সিমপ্লেক্স, ডুপ্লেক্স নাকি মাল্টিপ্লেক্স সেটা। তো ল্যাপ উইন্ডিং এর ক্ষেত্রে ফর্মুলা হচ্ছে এ ইকুয়াল টু এমপি, আর ওয়েভ উইন্ডিং এর ক্ষেত্রে ফর্মুলা হচ্ছে এ ইকুয়াল টু 2M। তো এখানে এম কি? এম হচ্ছে সে কি সিমপ্লেক্স, সিমপ্লেক্স হলে এম ইকুয়াল টু 1, ডুপ্লেক্স হলে এম ইকুয়াল টু 2, এরকম ফর্মুলা করে যাবে। তো ফর্মুলা হলো এ ইকুয়াল টু এমপি। আর ওয়েভের ক্ষেত্রে এ ইকুয়াল টু হচ্ছে 2M। তো আমাদের ম্যাথ করার সময় খেয়াল রাখতে হবে যে আমার কোশ্চেন কি সিমপ্লেক্স বলছে নাকি ডুপ্লেক্স বলছে, ল্যাপ উইন্ডিং বলছে নাকি ওয়েভ উইন্ডিং বলছে, সেগুলো সব মাথায় রেখে এর মানটা নির্ণয় করতে হবে। তাহলে প্রথম কলামের উদাহরণ, প্রথম এই রো এর উদাহরণটা দেখেন, এখানে বলছে সিমপ্লেক্স, তাহলে ল্যাপের ক্ষেত্রে হবে এ ইকুয়াল টু এমপি, এম এর মান 1, তার মানে এ ও যা পি ও তাই, পোল সংখ্যা নাম্বার অফ প্যারালাল পাথের সমান। কিন্তু ওয়েভের ক্ষেত্রে সেম সিমপ্লেক্স থাকা সত্ত্বেও ফর্মুলা হলো 2 × 1, তার মানে নাম্বার অফ পোল কত সেটা জানি না, বাট প্যারালাল পাথ হবে 2। সেকেন্ড দেখেন ডুপ্লেক্স এর ক্ষেত্রে এ ইকুয়াল টু 2p হলো, মানে নাম্বার অফ প্যারালাল পাথ হবে পোল সংখ্যার ডাবল। আর ওয়েভ এর ক্ষেত্রে এ ইকুয়াল টু হচ্ছে 2 × 2 মানে হচ্ছে 4, তার নাম্বার অফ প্যারালাল পাথ হয়ে গেল 4। আর মাল্টিপ্লেক্স এর ক্ষেত্রে এটা আমরা আর করে দেখাইনি, এটা আপনি এই ফর্মুলা ব্যবহার করলে আসলে বের করতে পারবেন। ওকে, তাহলে আশা করি এটা বুঝতে পারছেন। এটা যদি বুঝতে পেরে থাকেন তাহলে এটা দিয়ে একটা ম্যাথ আছে, ম্যাথটা দেখেন। ম্যাথে বলছে, দেখা যাচ্ছে? যদি ঝাপসা দেখা যায় আমাকে বলবেন। আচ্ছা, আশা করি দেখা যাচ্ছে। স্যার আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম স্যার আসসালাম, বলেন। বলছিলাম আমার ফোনে চার্জ নাই তো স্যার, বিয়াদবি নিয়েন না স্যার, মানে বাইরে আছি তো স্যার। হ্যাঁ, স্যার আমার নামটা প্রেজেন্টটা দিয়েন স্যার। আপনার প্রেজেন্টটা দিয়ে দিব। আচ্ছা, ঠিক আছে, আপনার প্রেজেন্ট দিয়ে দিব। আচ্ছা প্লিজ স্যার, থ্যাংক ইউ। আচ্ছা দেখেন, ম্যাথে বলছে এ ডুপ্লেক্স ল্যাপ ওন্ড আর্মেচার ইজ ইউজড ইন এ 6 পোল ডিসি মেশিন, যেখানে 6 ব্রাশ সেট আছে, ইজ স্প্যানিং 2 কমিউটেটর সেগমেন্ট, প্রত্যেকটার মধ্যে there are 72 coil on the armature and is containing 12 turns. So the flux per pole in the machine is 0.039 Weber and the machine spins at 400 RPM. তো আমাদের দুইটা জিনিস বের করতে বলছে, যে how many current path are there in the machine, এ নাম্বারে, এবং বি নাম্বারে বলছে what is the induced voltage EA। এই দুটো জিনিস আমাদের বের করতে বলছে। তো প্রথম যেটা বের করতে বলছে সেটা হলো কয়টা কারেন্ট পাথ আছে।
তো কয়টা কারেন্ট পাথ আছে, কারেন্ট নাম্বার অফ কারেন্ট পাথ হলো নাম্বার অফ প্যারালাল পাথ, একই জিনিস। তো সেটা হলো এ ইকুয়াল টু, যেহেতু এটা ল্যাপ উইন্ডিং তার মানে ফর্মুলা শিখছি কি এ ইকুয়াল টু এমপি। ওয়েভ উইন্ডিং হলে কিন্তু এ ইকুয়াল টু 2p হইতো। তো এটা হলো এ ইকুয়াল টু, সরি 2m হইতো। এটা যেহেতু ল্যাপ উইন্ডিং তার মানে এ ইকুয়াল টু এমপি। তো এম ইকুয়াল টু 2, কারণ কোশ্চেনে বলছে সেটা নাকি ডুপ্লেক্স, এই যে ডুপ্লেক্স বলা আছে, তার মানে এম ইকুয়াল টু 2। তো এম ইকুয়াল টু 2 বসালাম, ডুপ্লেক্স। পি হলো নাম্বার অফ পোলস, নাম্বার অফ পোল কোশ্চেন বলা আছে হচ্ছে 6, তাহলে এ ইকুয়াল টু হচ্ছে এমপি 2 গুণ 6 12। তার মানে আমি প্রথম কোশ্চেনের অ্যান্সার পেয়ে গেলাম। সো দেয়ার উইল বি 12 কারেন্ট পাথ। এটা হলো আমাদের প্রথম কোশ্চেনের অ্যান্সার। দ্বিতীয় কোশ্চেন হলো হোয়াট ইজ দ্য ইনডিউস ভোল্টেজ ইএ, ইএ বের করার ফর্মুলা। তো ইএ বের করার যে ফর্মুলা সেটা হলো ইনডিউস ভোল্টেজ ইএ ইকুয়াল টু ইজি বা ইএ যেটাই বলেন, এটা হলো কে ফাই এন। এই ফর্মুলা আমরা জানি কে ফাই এন। তো কে কে ভাঙলে হয় জেডপি ডিভাইড বাই 60 এ ফাই এন। এখন এটাকে আমি 1 নম্বর সমীকরণ দিয়ে রাখলাম। এই সমীকরণের এখন আমি বাকি ভ্যালুগুলো বের করবো। তাহলে জেড ইকুয়াল টু হলো 2CNC, তাহলে 2 গেল এখানে। সি কি দেখেন, এই যে কোশ্চেনে দেওয়া আছে দেয়ার আর 72 কয়েল, মানে নাম্বার অফ কয়েল, তার মানে 72 হবে হলো সি এর বদলে। এনসি কি নাম্বার অফ টার্নস পার কয়েল, এই যে কোশ্চেনে বলা আছে ইজ কন্টেইনিং 12 টার্ন, তার মানে টার্ন সংখ্যা হলো পার কয়েলে 12, তাহলে 2 গুণ 12, 72 গুণ 12, 1728 আসতেছে এই যে অ্যান্সারটা আমার। তার মানে আমি এখান থেকে জেড বের করলাম। পি আই অলরেডি নো ফ্রম দ্য কোশ্চেন যে 6। নাম্বার অফ প্যারালাল পাথ বা নাম্বার অফ কারেন্ট পাথ এটা 12, যেটা আমি এ নাম্বার কোশ্চেনে বের করছি। ফাই আমার কোশ্চেনে ওয়াজ গিভেন যে 0.039, আর এন 400 আরপিএম এটাও কোশ্চেনে বলা ছিল। তাহলে সবগুলো ভ্যালু এখন আমার কাছে চলে আসছে। এখন এই ইকুয়েশনের মধ্যে আমি যদি ভ্যালুগুলো বসাই তাহলে আমি অ্যান্সারটা সঠিকভাবে পেয়ে যাব। তো ইকুয়েশনের মধ্যে এই যে এখানে আমি ZP60A আর এখানে হলো ফাই এন সবগুলো বসালাম, বসিয়ে আমি এই পুরো অ্যান্সারটা আমার পেলাম। তো এটা, এই ম্যাথটা আসলে উম, ছোট ম্যাথ, কিন্তু এই ম্যাথটা আসলে এখানে যে থিওরিটুকু আপনি পড়লেন বা এই মেশিনের কনস্ট্রাকশনটা বুঝলেন সেটা বোঝাতে কাজে লাগে আর কি, তার জন্য ম্যাথটা দেখানো। তো এই ম্যাথ নিয়ে কার কোনো কোশ্চেন আছে কিনা? আচ্ছা, স্যার এই আশা যে করি এই জেড ম্যাথ। ইকুয়াল টু টু হ্যাঁ, সিএনসি হুম, এটা জেড ইকুয়াল টু 2CNC, জেড ইকুয়াল টু 2CNC যে দেখাই আমি, জেড ইকুয়াল টু 2CNC। এই 2CNC এর মধ্যে 2 তো 2, সি মানে কি দেখেন, সি মানে হচ্ছে কয়টা কয়েল আছে, দেয়ার আর 72 কয়েল অন দ্য আর্মেচার, কয়টা কয়েল আছে সেটা হলো সি। এনসি কি, এনসি হলো প্রতিটা কয়েলে কয়টা প্যাচ, ইজ কন্টেইন 12 টার্নস, প্রত্যেকটা কয়েলে প্যাচ আছে 12। তো সেটাই 2 গুণ 72 গুণ 12। বলেন, এনি মোর কোশ্চেন? আরেকবার একটু যদি বলতেন। আচ্ছা আমি বলি, ফর্মুলাটা হচ্ছে জেড ইকুয়াল টু 2CNC। ওয়ালাইকুম আসসালাম, জহিরুল বলেন। এনসি কয়েল মানে কয়েলের পেয়ার সংখ্যা আমরা কিভাবে নির্ণয় করব? এন কিভাবে নির্ণয় করবেন? জি জি। এনসি হলো প্রতিটা কয়েলে কয়টা প্যাচ আছে এটা কোশ্চেনে দেওয়া থাকবে। ইজ কন্টেইনিং 12 টার্ন কোশ্চেনে দেওয়া আছে। প্রত্যেকটা কয়েলে 12টা পাক আছে সেটা কোশ্চেনে বলা আছে। ও আপনি আচ্ছা, কি ঠিক দেখতে আছে স্যার। পাচ্ছেন কোশ্চেন? এই যে, থ্যাংক ইউ স্যার, দেখছি স্যার। ওকে। আর হচ্ছে এই সি কই পাবো, সি হলো কোশ্চেনে বলা আছে, দেখেন আমি মুছে দেখাচ্ছি। এই যে কোশ্চেনে এখানে স্পষ্ট করে বলা আছে দেয়ার আর 72 কয়েল ইন দা আর্মেচার, তার মানে আর্মেচারের কয়েলের সংখ্যা হলো 72টা। তো সেই 72 লিখলাম। আর প্রত্যেকটার প্যাচ আছে হলো 12টা করে, সেটা দুই তো ফর্মুলাই ছিল, তাইলে জেড বের করলাম হলো 2CNC, 2 গুণ 72 গুণ 12। কার কোনো কোশ্চেন আছে আর এটার বিষয়ে? কারণ আমাদের অন্য একটা ম্যাথ করতেই হবে। না স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে এবারে অন্য একটা ম্যাথ করতে হবে। দাঁড়ান দেখি কোন ম্যাথটা যেন পড়াবো ভাবছিলাম।
আচ্ছা, স্ক্রিন তো দেখা যাচ্ছে, বাকিটা ফোনেই করব ভাবতেছি, কারণ এখানে লিখতে অনেক ভালো লাগে। আচ্ছা, তো কোশ্চেন লিখতেছি। এখন যা বেসিক পড়লাম তার উপর বেস করে কোশ্চেন। কোশ্চেন হচ্ছে, এটা হলো এক্সাম্পল নাম্বার 03। এখানে বলা আছে হচ্ছে A4 পোল 220 ভোল্ট শান্ট মোটর। কি শান্ট তা বলে নাই, লং শান্ট নাকি শর্ট শান্ট এটা ডিটেলসে বলা নাই। না বলা থাকলে স্যার আচ্ছা, কোনটা ধরে করবো? না বলা থাকলে আমরা বেসিক সার্কিট আঁকবো, মানে এটার জন্য মানে আলাদা কোনো কিছু মানে এক্সেপশনালি করবো না। আমি দেখাচ্ছি। শান্ট, এটার হ্যাজ 540 ল্যাপ ওন্ড কন্ডাক্টর, 540 ল্যাপ ওন্ড কন্ডাক্টর, আর it takes 32 ampere from the supply mains and develops, যেহেতু মোটর তাই না, তার মানে টর্ক ডেভেলপ করবে, and develops output, আচ্ছা পাওয়ার দেওয়া আছে, আউটপুট পাওয়ার of 5.595। আচ্ছা, লেখাটা একটু বোঝা মুশকিল, আমি মুছে দিচ্ছি। 5.595, 5.595 কিলোওয়াট। দ্য ফিল্ড উইন্ডিং যেটা আছে, দ্য ফিল্ড উইন্ডিং টেক্স 1 এম্পিয়ার মাত্র। দ্য আর্মেচার রেজিস্ট্যান্স এর ভ্যালু বলা আছে, দ্য আর্মেচার রেজিস্ট্যান্স is 0.1 ওহম মাত্র। আর ফ্লাস্ক পার পোল ফ্লাস্ক পার পোল হইল 42 মিলি ওয়েবার। এবারে আমাদের ক্যালকুলেট করতে বলছে। ক্যালকুলেট, 1 নম্বরে হচ্ছে স্পিড, 2 নম্বরে হচ্ছে টর্ক ডেভেলপড, ইন নিউটন মিটার বের করতে বলছে। এটা আসলে না লিখলেও হয়, কারণ এর এককই আসলে নিউটন মিটার। ওকে, তো এইটুকু হলো কোশ্চেন। আশা করি কোশ্চেনটা আপনারা দেখতে পাচ্ছেন। কোশ্চেনের মধ্যে আমি তথ্যগুলোকে হাইলাইট করি। কোশ্চেন তথ্যগুলো হচ্ছে একটা 4 পোল 220 ভোল্ট শান্ট মোটর, যার কিনা 540 ল্যাপ ওন্ড বলে দিছে কিন্তু ক্লিয়ার করে, যেটা 32 এম্পিয়ার কারেন্ট নেয় হলো সাপ্লাই মেইনস থেকে। আর এটা একটা আউটপুট পাওয়ার ডেভেলপ করে হলো 5.595 কিলোওয়াটের। আর এর ফিল্ডে যায় মাত্র 1 এম্পিয়ার কারেন্ট। আর্মেচারের রেজিস্ট্যান্স মাত্র 0.1 এম্পিয়ার। আর এর পার পোলে ফ্লাস্ক হচ্ছে 42 মিলি ওয়েবার। এবারে আমাদের বলছে মোটরটার স্পিড কত হবে, টর্ক ডেভেলপ কত হবে। এখন মোটর আর জেনারেটরের যে সার্কিট ডায়াগ্রাম আঁকা আমরা শিখছি, সেটা আসলে একই, শুধু কারেন্টের ডিরেকশনটা ভিন্ন হয়। তাহলে চলেন এটার সলিউশনটা আমরা করি, এবং সলিউশনটা করার জন্য আমরা সবুজ কালি ব্যবহার করতে পারি। আচ্ছা, তো সলিউশনের প্রথম যে কাজ, যেটা সাইড, তো সলিউশনের প্রথম কাজ হচ্ছে সার্কিটটা ড্র করে। ইকুইভ্যালেন্ট সার্কিট আমরা ড্র করব আগে। ইকুইভ্যালেন্ট সার্কিট কি? ইকুইভ্যালেন্ট সার্কিট হলো বেসিক। এই হলো আমার সেই ইয়েটা যাবে। শুধু আর্মেচার রেজিস্ট্যান্সের কথা কোশ্চেনে বলা আছে তাই ওকে আঁকতেছি। ফিল্ডের দিকে একটা কারেন্ট যায় বলা আছে, তাই জাস্ট ফিল্ডটাকে আঁকতেছি। আর কিছু আঁকবো না, কারণ আর কোনো সম্পর্কে তথ্য আমার কাছে দেয়নি। শুধু এটুকু জানি যে টার্মিনালের ভোল্টেজ ভিটি ইকুয়াল টু হলো 220 ভোল্ট। আর আর কি কি জানি বলেন? আর হচ্ছে এটা আর্মেচার রেজিস্ট্যান্স যেটা আর এর ভ্যালুটা জানি আমি 0.1 এম্পিয়ার, সরি ওম।
এই তো। আর কারেন্টের ডিরেকশন গুলো একটু দিয়ে দিচ্ছি। কারেন্টের ডিরেকশন, কারেন্ট এবার যেহেতু মোটর, তার মানে কারেন্ট এদিক থেকে এদিকে আসবে। এবং এই কারেন্টটা সম্পর্কে কোশ্চেনে বলা আছে, এই কারেন্টটা, এটাকে আমরা যদি সোর্স কারেন্ট বা সাপ্লাই কারেন্ট বলি, আইএস, তার ভ্যালু হলো 32 এম্পিয়ার। কারণ কোশ্চেনে স্পষ্ট করে বলা ছিল যে ইট টেকস 32 এম্পিয়ার ফ্রম দ্য সাপ্লাই মেইনস। তাহলে 32 এম্পিয়ার সে ওখান থেকে নিয়ে আসার পরে এই যে ফিল্ডের মধ্যে এখানে নাকি সে 1 এম্পিয়ার দিল, এটাও কোশ্চেন আমাকে বলছে, এখানে 1 এম্পিয়ার গেল ফিল্ড কারেন্ট হিসাবে। তাহলে বাকিটা আর্মেচারে যাওয়ার কথা। তাহলে চলেন আগে আর্মেচারের কারেন্টটা হিসাব করি, ওটা তো আমি জানি না, দেয়া নাই আমার কাছে। তাহলে যদি আর্মেচারের কারেন্ট হিসাব করি, তাহলে আর্মেচার কারেন্ট আই এ উইল বি ইকুয়াল টু, সে সাপ্লাই থেকে যত কারেন্ট নিছে মাইনাস ফিল্ডকে যতটুকু দিছে। তার মানে হচ্ছে 32 বিয়োগ হলো 1 এম্পিয়ার, মানে হচ্ছে 31 এম্পিয়ার হলো আমার আর্মেচার কারেন্ট। ক্লিয়ার? আচ্ছা, তো এটা যদি ক্লিয়ার হয় তাহলে আমরা বলতে পারি এবারে আমরা খুব সহজে আমাদের এই যে ইএ, আচ্ছা মোটরের ক্ষেত্রে তো এটাকে আমরা ইবি বলি, তো এই ইবিটা আমরা খুব সহজে বের করতে পারবো, কারণ আমি এখানে কারেন্ট জেনে গেছি, এই দুটো টার্মিনালের মধ্যে ভোল্টেজ আমি জানি 220 এই অ্যাক্রসে। তো ইবি হিসাব করাটা আমাদের জন্য খুব সোজা আসলে। ইবি ইকুয়াল টু কত? ইবি ইকুয়াল টু হলো এই যে 220 ভোল্ট আছে, এই 220 ভোল্ট থেকে বিয়োগ হবে হচ্ছে এইটার মধ্যে ড্রপ, এই রেজিস্ট্যান্সের মধ্যে ড্রপটা, তার মানে আইএ আর এ ড্রপ, আইএ আর এ ড্রপ। তাহলে কত হচ্ছে? 220 বিয়োগ হচ্ছে 31 গুণন 0.1। এটা সলভ করলে আমরা 216.9 ভোল্ট পাবো। ওকে, আচ্ছা, তাহলে এইটাকে আমার কোশ্চেনে চেয়েছিল কোথাও? না, এটা আসলে আমার কোশ্চেনের কোনো পার্টি না, আমি এটা এমনি বের করছি ইবি প্যারামিটার জানার জন্য। তারপরে আমার মেইন যে কনসার্ন, এই ইবি দিয়ে এবার আমি একটা কাজ করতে পারি, কারণ আমি মাত্রই একটা ফর্মুলা শিখলাম যে, এটা অন্য একটা কালি দিয়ে লিখি, সেটা হচ্ছে ইবি এটা ইকুয়াল টু হচ্ছে কে ফাই এন, নাকি? আচ্ছা, তো এখন ইবি ইকুয়াল টু, এটাকে ডিরাইভ করে কে এর বদলে লিখতে পারি জেড পি ডিভাইডেড বাই 68, আমরা শিখছি মাত্রই এন। এবারে ইবি ইকুয়াল টু জেড পি ফাই এন ডিভাইডেড বাই 60 কিন্তু আমার বের করতে হবে কি স্পিড, তার মানে এনটাকে আমার বামে রাখতে হবে সামহাউ। তো এনটাকে যদি আমি বামে রাখতে চাই, তাহলে এন ইকুয়াল টু কি হবে বলেন? ইবি সাথে যাবে 60, যাবে এ উপরে, নিচে আসবে শুধুমাত্র জেড পি আর ফাই। ওকে, তো এটা দিয়ে যদি আমি সবগুলো ভ্যালু বসানোর চেষ্টা করি, যেমন আমার ইবি এর ভ্যালু আমি একটু আগে বের করেছিলাম 216.9 গুণ 60 তো 60, এ হইলো নাম্বার অফ প্যারালাল পাথ, এটা সম্পর্কে আমাদের, সরি, এ হইলো নাম্বার অফ প্যারালাল পাথ। এখন নাম্বার অফ প্যারালাল পাথ আমরা জানি না, বাট আমরা পোল জানি, তাই না? আমার কোশ্চেনে বলা ছিল 4 পোল, পোল হইলো 4। এবারে আমার কোশ্চেনে আরো একটা তথ্য দেওয়া ছিল, সেটা হলো এই মেশিনটা হলো ল্যাপ ওন্ড। আপনাদের দেখাই আসি আমি তথ্যগুলো। এই যে দেখেন, কোশ্চেনে বলা ছিল ল্যাপ ওন্ড, তার মানে ল্যাপ ওন্ড যদি হয় 4 এবং এটা হলো ল্যাপ ওন্ড, ল্যাপ ওন্ড যদি হয় তাহলে এ এর ফর্মুলা আমরা জানি, ওয়েভ হইলে ফর্মুলা আলাদা হতো, ল্যাপের ক্ষেত্রে ফর্মুলা হলো এমপি। তাহলে এম, এবারে মেশিনটা কি ধরনের মেশিন, সিমপ্লেক্স নাকি ডুপ্লেক্স নাকি মাল্টিপ্লেক্স, সেটা আমাদের কোশ্চেনে কোথাও বলা নাই। এই ধরনের ক্ষেত্রে আমরা ধরে নেই মেশিনটা হলো সিমপ্লেক্স, তার মানে এম এর মান 1 আর পি এর মান 4, তার মানে এ ইকুয়াল টু হলো 4। তাহলে এবারে এ এর জায়গায় 4 বসান, ডিভাইডেড বাই জেড, জেড এর ভ্যালু আমরা জানি 540, কোশ্চেন স্পষ্ট করে বলা ছিল, গুণ হলো নাম্বার অফ পোল হলো 4টা, আর ফাই হলো দেখি দাঁড়ান, ফাই ছিল হলো 42 ওয়েবার মিলি ওয়েবার, তাহলে 42 গুণন 10 টু দি পাওয়ার -3 যেহেতু মিলি। তো এই পুরো জিনিসটাকে সলভ করলে আমি স্পিড পাবো 573.80 আর পি এম। তাহলে এই হলো আমার প্রথম কোশ্চেনের আনসার গেল। বুঝতে পারছেন? আচ্ছা, এবারে আসেন আমাদের দ্বিতীয় কোশ্চেন। দ্বিতীয় কোশ্চেনে আমাদেরকে বলছে যে টর্ক ডেভেলপড ইন নিউটন মিটার বের করতে, যে টর্ক ডেভেলপড ইন নিউটন মিটার, এটা হলো আমাদের 2 নম্বর কোশ্চেন, মানে কি পরিমাণ টর্ক ডেভেলপ হইলো। আচ্ছা, তো টর্ক ডেভেলপ
এর সাথে আউটপুট পাওয়ারের একটা সম্পর্ক আছে। 2 নাম্বার কোশ্চেনের অ্যান্সার করতেছি। সেই সম্পর্কটা হলো পি আউট ইজ ইকুয়াল টু হলো শ্যাফট টর্ক মানে টাউ শ্যাফট ইনটু হচ্ছে ওমেগা এম। ওকে, তো আমরা এটাকে একটু ফার্দার যদি মডিফাই করি, পি আউট ইকুয়াল টু টাউ শ্যাফট ইনটু ওমেগা এম কে লেখা যায় 2π/60 ইনটু এন। যদি সেটা লিখি তাহলে এই পুরো জিনিসটা থেকে আমার শ্যাফটের টর্ক বের করতে হবে, তো ওইটাকে বাম পক্ষে নিয়ে আসতে হবে। তো শ্যাফটের টর্ক আমরা বের করি, টাউ এস এস শ্যাফট টর্ক ইকুয়াল টু কত হবে, হবে হলো আউটপুট পাওয়ার ডিভাইডেড বাই এন ইনটু হবে 60 যাবে উপরে, 2π আসবে নিচে। তো জাস্ট ভ্যালুগুলো সাবস্টিটিউট করতে হবে। ভ্যালুগুলো কত, ভ্যালুগুলো হচ্ছে 5595 কিলোতে আছে, তো 1000 দিয়ে গুণ করে 5.595 ছিল, আমি 5595 লিখলাম, একই কথা। গুণ হচ্ছে 60 ডিভাইডেড বাই 573.80 যেটা আমার এন এর মান বের হলো, ইনটু হচ্ছে 2 ইনটু হচ্ছে পাই তো কনস্ট্যান্ট। তো এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে অনেকটা এরকম 93.11 নিউটন মিটার এরকম একটা অ্যান্সার পাওয়া যাবে। তো এটা হলো আমার দ্বিতীয় অ্যান্সার। তো এই ম্যাথে আমার 2টা অ্যান্সার পেলাম, এই একটা অ্যান্সার ছিল আর তারপরে বাকি একটা অ্যান্সার। তো এই হচ্ছে আমাদের আজকের যতগুলো ম্যাথ আমাদের প্ল্যানে ছিল করার মতো এবং যে থিওরিটা পড়ার ছিল সেটা আর কি। আশা করি আপনারা বুঝতে পারছেন, কারো কোনো কোশ্চেন নাই এই বিষয়ে। স্যার ডিসি মেশিনের কোনো স্লাইড নেই। ডিসি মেশিনের স্লাইড আছে, জেনারিক স্লাইড আছে আর কি।